আমাদের এই বিরাট জনগোষ্ঠীটা আমরা দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছি, এবং অনেকে চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা থেকে শুরু করে আমাদের বিকাশের জন্য আমরা অবহেলিত হয়ে আসছি। আপনার স্বাধীনতা কনসার্ট দেখে আমরা জাসাসের যারা, বিশেষ করে আমার মতো যারা কবি, শিল্পী, সাহিত্যিক, এত আমরা উদ্বুদ্ধ হয়েছি যে সত্যিকারে এই চিন্তা আপনার মাথায় রয়েছে, আমরা মুগ্ধ হয়েছি। কারণ দেশীয় সঙ্গীত শিল্পী এবং দেশীয় যন্ত্র, দেশীয় সংস্কৃতি নিয়ে আপনি চিন্তা চেতনাটা আমাদের উদ্বুদ্ধ করেছে। আমার বিনীত অনুরোধ, 31 দফার মধ্যে আমাদের এই বিরাট একটা জনগোষ্ঠী, যেখানে কবি, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, নৃত্যশিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, বিরাট একটা জনগোষ্ঠী, এদের বিষয়ে 31 দফায় যদি কিছু সংযুক্ত করা যায়, এর জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্য। তবে এরকম কিছু আছে আমাদের, অলরেডি আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে, একটি দফার মধ্যে আছে আমাদের কালচার। দেখুন, বাংলাদেশে আমরা হয়তো যদি ল্যান্ড ওয়াইজ দেখি হয়তো খুব বড় দেশ না, কিন্তু আমরা জনসংখ্যার যদি ভিত্তিতে দেখি বিরাট বড় একটি দেশ। এবং আমাদের যেমন আপনার কুড়িগ্রামের আহ, সাহিত্য সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য আছে, লালমনিরহাটের কিছু বৈশিষ্ট্য আছে, বগুড়ার আছে, আবার ওইদিকে চট্টগ্রামের আছে, আবার কুমিল্লার আছে, আবার এইদিকে কুষ্টিয়ার ওইদিকে আছে। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষ্টি কালচার কতগুলো আছে, একদম 100% এক না, আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য। এবং আহ, আপনাদের কম বেশি মনে আছে, যতবার আমরা দেশ পরিচালনার সুযোগ পেয়েছি আমরা চেষ্টা করেছি দেশীয় কৃষ্টি কালচারকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে আসার। আহ, বেশ কিছু এরকম আপনার মতন যেটা আপনি বলেছেন, অনেক শিল্পী আছেন যারা বিভিন্ন রকম কষ্টে ছিলেন বা চিকিৎসার বিভিন্ন বিষয় ছিল। দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যখন সুযোগ ছিল, উনি কিন্তু এরকম বহু শিল্পী, সাহিত্যিক, এরকম বহু ব্যক্তিকে কিন্তু সহযোগিতা করেছেন সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে, তখন করা হয়েছিল। আমাদের সামগ্রিক চিন্তার মধ্যে যেটি আছে সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের কালচারকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনি একটু আগে নিশ্চয়ই খেয়াল করেছেন আহ, শিক্ষার, প্রাইমারি শিক্ষা বা টোটাল শিক্ষার ব্যাপারে আমাদের কি পরিকল্পনা, কিভাবে, সেখানে কিন্তু আমি একটি বলেছি বিষয়, যে কালচার একটি বিষয় থাকবে। বাচ্চাদের ভিতরে প্রত্যেকটা কম বেশি শিশুর, আপনার এলাকার বাচ্চাদের মধ্যে আপনার এলাকার কালচারের কিছু বিষয় আছে, সেই বিষয়টিকে তাদের মধ্যে নিয়ে আসা, এটি ধারণ তো মানুষই করে নিয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম। কাজে সেজন্যই আমরা চাইছি যে এই বিষয়গুলোকে ইনক্লুড করার জন্য। সামগ্রিকভাবে তো একটি থাকবেই, আবার বিভিন্ন এলাকার কিছু বৈশিষ্ট্য থাকে, সেই জিনিসগুলোকে যাতে আমরা ক্যারি করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্যারি করতে পারে, তারা জানে, তারা শিখে, সেটার যে চিন্তা ভাবনা, তার অংশ হিসাবেই, কিন্তু একটি অংশ হিসাবেই আমরা এই জিনিসটিকে শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছি। ধন্যবাদ। 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 এবার গাই পলাশবাড়ী উপজেলা মোহাম্মদ হাসান। আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, যে আসলে আমি অনারেবল চেয়ারপারসন জনাব তারেক রহমান স্যারের সাথে কথা বলতে পারবো এবং আমার কিছু উপস্থাপনা পেশ করতে পারবো। এই জন্য মহান রব্বুল আলমের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। স্যার, আপনি 26 নম্বর দফায় এখানে যে জিনিসটা উল্লেখ আছে, স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা সেবা এবং শিক্ষা, আমরা যারা 18 কোটি লোক, সরি 18 কোটি লোক, আমাদের যে ইনকামটা আসে, আমরা যে ইনকাম করি তার লাস্টে কিন্তু আমাদের যখন বয়স হয়ে যায়, 40 থেকে 50 বছর বয়স, 60 বছর হয়ে যায়, তখন কিন্তু আমাদের কিন্তু স্বাস্থ্য, বিশেষ করে আমাদের চিকিৎসা ব্যয়ভার অনেক সমস্যা হয়ে যায়। বিশেষ করে আমাদের বাচ্চাদের লেখাপড়ার কষ্ট কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা কিন্তু যদি প্রাইমারি চিন্তা করি, বাট আবার যদি প্রাইভেট অর্গানাইজেশনগুলো চিন্তা করি, তাহলে কিন্তু এটা অনেক ফারাক। তো আপনার আমার আমার প্রশ্নটা যে এই
ফারাকটা যেন কমানো যায় এবং স্বাস্থ্য খাতে স্পেশাল কোনো কিছু সারপ্লাস দেওয়া যায় কিনা। আর এখন বর্তমানে স্বাস্থ্য খাতে যেভাবে হজ অবহেলা চলছে, আর আমাদের গাইবান্ধা জেলা সবচেয়ে অবহেলিত মানুষ আমরা। আমাদের যদি কেউ ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে, কাউকে হয়তো বা 1 সপ্তাহ ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন হচ্ছে, দেখা যাচ্ছে তারা 2 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেই ওনারা আর খাচ্ছেন না, কারণ তারা এভাবে বোঝে না। সো আমাদের গাইবান্ধা এই অবহেলিত লোকদের পাশে একজন আমাদের গার্জিয়ান আছেন, অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক স্যার। তো আমাদের একটাই দাবি স্যার, যে আমরা ওনাকে পার্মানেন্ট হিসেবে ইনশাআল্লাহ যদি আমরা ক্ষমতায় যেতে পারি, আমরা কি পূর্ণাঙ্গভাবে ওনাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চাই। এটা আমাদের গাইবান্ধা সর্বস্তর জনগণের এটা প্লিজ স্যার যদি আপনি ক্লিয়ার করতেন, থ্যাংক ইউ। ধন্যবাদ। নেক্সট প্রশ্ন। অনিক ফেরদৌস, যুগ্ম আহ্বায়ক গাইবান্ধা সদর উপজেলা যুবদল। অনিক ফেরদৌস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার প্রশ্ন, আপনি যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং কর্মসূচি 31 দফাতে ঘোষণা করেছেন, এই দফার ভিতরে ক্রীড়াঙ্গন নিয়ে আসলে আমাদের এখানে কোনো দফার উল্লেখ নেই। বাংলাদেশের যে ধ্বংসপ্রাপ্ত ক্রীড়াঙ্গন, একে এগিয়ে নেওয়ার জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে এই 31 দফার সঙ্গে এটা সন্নিবেশ করা যায় কিনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আলাদাভাবে অনেক থ্যাংক ইউ। আলাদাভাবে নেই, তবে যদি আপনি খেয়াল করে থাকেন, আমার প্রথম যেই প্রশ্নটি ছিল সেখানে আমি আংশিকভাবে এটি বলেছি। এখন ক্রীড়ার ব্যাপারে এটি বোধহয় খুব ভালো বলতে পারতো আজকে, যদি আমার ছোট ভাই উনি বেঁচে থাকতেন হয়তো উনি এই ব্যাপারটাই খুব ভালো বলতে পারতেন। তো এখন অবশ্যই এটি এমন একটি আহ, বিষয়ের কথা আপনি উল্লেখ করেছেন যেই বিষয়টা দিয়ে পৃথিবী এই দেশকে চিনবে বা চেনে। যেমন ক্রিকেটের মাধ্যমে আজকে কিন্তু বাংলাদেশকে পৃথিবীর বহু দেশের মানুষ চেনে, বাংলাদেশ নামক দেশটিকে। আহ, আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে অবশ্যই এই বিষয়টিতে আমাদেরকে জোর দিতে হবে। এখন আহ, একটু আগে যেটা আমি বলেছিলাম যে আমরা খেলাটাকে সাবজেক্ট মানে পাশ করতে হবে। কেউ যদি ফুটবল খেলে, ফুটবলের যেই প্লেসমেন্টেই সে খেলুক না কেন, তাকে তার ইনস্ট্রাক্টর থাকবে, শিক্ষক থাকবে এবং তাকে সেই পার্টটাতে পাশ করতে হবে। ব্যাপারটা আমরা এইভাবে রাখতে চাই। কেউ যদি বাস্কেটবল খেলে, তাহলে বাস্কেটবল খেললে তাকে একটা পারফরমেন্সের মধ্যে আসতে হবে যাতে সে পাশ করতে পারে। অর্থাৎ আমরা গুরুত্ব দিতে চাইছি, খেলার উপরে আমরা গুরুত্ব দিতে চাইছি। এখানে আবার আরেকটি বিষয় আছে, আমাদেরকে বাস্তবতা বিবেচনা করতে হবে, যেটি একটি পরিকল্পনার মধ্যে আমাদের আছে। যে যেমন ধরেন অলিম্পিক হোক বা এই ধরনের আন্তর্জাতিক খেলাগুলোতে হোক, আমাদেরকে একটু হিসাব করে নিতে হবে। স- আবহাওয়ার কারণেই হোক, আমাদের শারীরিক গঠনের কারণেই হোক, সব খেলায় আমরা ভালো করতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে আমাদের শারীরিক গঠন, আমাদের এনার্জি, আমরা বাংলাদেশের মানুষ শারীরিক গঠন, এনার্জি সবকিছু বিবেচনায় কোন কোন খেলায় আমরা ভালো করতে পারবো, এরকম কিছু খেলা বেছে নিতে হবে আমাদেরকে। তার অর্থ এই না যে অন্য খেলাগুলোকে আমরা ডিসকারেজ করবো, না তা না। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যদি নিজেদেরকে সেভাবে তুলে ধরতে হয়, তাহলে আমাদেরকে কয়েকটি খেলা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমাদেরকে সেই খেলাগুলোতে যারা যোগ্যতার ভিত্তিতে এগিয়ে আসতে সক্ষম হবে, সেই খেলাগুলোর ভিত্তিতে প্রপার ট্রেনিং আমরা তাদেরকে দিব, যাতে করে ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসবো যাতে করে তারা ইন্টারন্যাশনালি কম্পিট করার মতন যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। খুব সংক্ষেপে বললে আপনার সামনে এই বিষয়টি আমরা তুলে ধরলাম। আর অবশ্যই আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি আহ, বাংলাদেশের আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে স্কুল এবং কলেজ লেভেলে বিশেষ করে খেলাধুলাটাকে এনকারেজ করতে হবে। কারণ বিশেষ করে স্কুল লেভেলে নর্মাল নিয়মেই একটা বাচ্চা যখন খেলাধুলা করবে, খেলাধুলা করার সাথে সাথে যেটা হবে, ও যখন নড়াচড়া করবে, দৌড়াভাগা করবে, স্বাভাবিকভাবে ওর ব্লাড সার্কুলেশন বাড়বে।
ওর ব্লাড সার্কুলেশন বাড়লে ব্লাডের মধ্যে অক্সিজেন বেশি যাবে, কারণ অক্সিজেন নিবে তো অক্সিজেন বেশি যাবে, এবং অক্সিজেনটা ব্রেনের মধ্যেও যাবে। আর ব্রেনের মধ্যে যখন অক্সিজেনটা যাবে, ব্রেনটা ওর কাজ করবে বেটার। ফলে শুধু খেলাধুলার জন্যই খেলাধুলা হচ্ছে না, ও খেলাধুলা করার পাশাপাশি ওর যখন বেটার ফিজিক্যাল এবং মেন্টাল ইয়েটা বেটার হবে, আপনার পারফরমেন্সটা বেটার হবে, তখন কিন্তু ও পড়ালেখাতেও বেটার করবে, তুলনামূলকভাবে পড়ালেখাতেও বেটার করবে। ওর ব্রেন যখন মোর অক্সিজেন যাবে, মোর চিন্তা করতে পারবে, মোর ফাংশনাল হবে ওর ব্রেন, তখন কিন্তু ও পড়ালেখাতেও বেটার করবে। সেই জন্যই পড়ালেখাতে যেতে বেটার করে, এই জন্য তাকে খেলাধুলাতে এনকারেজ করতে হবে, ফিজিক্যাল খেলাধুলাতে এনকারেজ করতে হবে। ধন্যবাদ। আমরা পুরো বিষয়টাকে এইভাবে ধন্যবাদ। এবার ধন্যবাদ। প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি শ্রী গোবিন্দ কুমার দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গোবিন্দগঞ্জ থানা ছাত্রদল। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাকে গোবিন্দগঞ্জ থানা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার প্রশ্নটি হচ্ছে 31 দফার ভিতরে দফা নাম্বার 16, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা এবং আহ, তাদের সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান বলতে রাষ্ট্রের যে মৌলিক অধিকারগুলো থাকে সেগুলো সকল ধর্মের মানুষ সম অধিকারের ভিত্তিতে আহ, মানে নিশ্চিত বা কার্যকর ভূমিকায় ভোগ করবে, এইটা যেমন নিশ্চিত করা আছে আপনার এই দফাতে। এর ভিতরে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুসলিম সম্প্রদায় সহ নানা জাতি বর্ণের মানুষ বসবাস করে। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল জাতিগোষ্ঠী থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে তাদের পদায়ন এবং নেতৃত্বের ক্ষেত্রে আহ, আপনার বেশি বেশি অংশগ্রহণ করানোর জন্য আমাদের দল আসলে কি রকম কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বা করছে? ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়। ধন্যবাদ কুমার। দেখো ভাই, তোমার প্রশ্নের মধ্যেই তোমার উত্তর বোধহয় রয়ে গিয়েছে। তোমার তোমার এই যে আজকে তুমি প্রশ্ন করলে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তুমি যে এখানে দলীয় পরিচয়ের ভিত্তিতে দাঁড়িয়ে আছো, তোমার এই দাঁড়ানো থাকাটাই প্রমাণ করে যে আমরা যোগ্যতার ভিত্তিতে একটা মানুষকে বিবেচনা করছি, তাকে কোথায় পদ দেওয়া যাবে বা তার স্থান দলের ভিতরে কোথায় হবে। আমরা কিন্তু কোনো ধর্ম দিয়ে দেখছি না তাকে, কোনো বর্ণ দিয়ে দেখছি না তাকে, তাকে আমরা তার যোগ্যতার ভিত্তিতে দেখছি, এবং তুমি তার সবচেয়ে বড় প্রমাণ। জি, মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে আগামী যেহেতু আপনি বলেছেন যে আমরা আগামী নির্বাচনটা অনেক কঠিন এবং গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ আহ, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের এর আগে একটি দল তারা ভাবতো যে এই সংখ্যা আহ, এই সম্প্রদায়ের লোকজন তাদের ভোট ব্যাংক, কিন্তু আমরা সেই জায়গা থেকে যেহেতু নির্বাচন আসন্ন বা নির্বাচন একটা সময় হবে বাংলাদেশে, আমরা সেই নির্বাচনে তাদেরকে আমাদের দলে আহ, মানে খুব বেশি পরিমাণ আমাদের দলে তাদের ভোটটা নেওয়ার জন্য এই দলে তাদের অংশগ্রহণের মানে সুযোগটা আমরা আসলে কতটা সহজভাবে করে দিতে পারবো, এই বিষয়ে একটু আপনার কাছে শুনতে চাচ্ছি। দেখো, তোমার আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। সংখ্যাগুরু বা সংখ্যালঘিষ্ঠ আমাদের পরিচয় না, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বাংলাদেশী। এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের মানুষ থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, থাকাটাই উচিত। আমরা যেটি করতে চাইছি, আমাদের এই 31 দফা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, অর্থাৎ বাংলাদেশি যারা সেই রকম প্রতিটি মানুষের জন্য আমাদের এই 31 দফা। কাজেই 31 দফা আমরা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ধর্ম বলো, প্রত্যেকটি বর্ণের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এবং এই 31 দফার নিজস্ব যে ক্যাপাসিটি, নিজস্ব যে যোগ্যতা, তার ভিত্তিতেই আমরা চাই যে আমাদেরকে কেউ একটি বিশেষভাবে বিবেচনা করবে না, বা আমরাও কাকে ওইভাবে বিশেষভাবে বিবেচনা করব না। আমরা সকলের সহযোগিতা চাই, এবং অবশ্যই আমরা প্রত্যেকটি মানুষের, আমাদের যেই 31 দফা দিয়েছি তার যুক্তি তর্কের ভিত্তিতেই আমরা প্রত্যেকটি ভোটারের ভোট আমরা তো চাইতেই পারি, সেটি তো একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা থাকবেই। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ। কুমার বসা। কুড়িগ্রাম জেলা, এ বি এম মোশাররফ হোসেন।
যে মানে হচ্ছে এবার আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি এমারুল হক টুটুল, সদস্য সচিব, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, জেলা শাখা কুড়িগ্রাম। কে? এমারুল, এমারুল কে? দাঁড়ান। এমারুল না টুটুলকে? এমারুল হক টুটুল। ইয়েস মিস্টার টুটুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধন্য আপনার সঙ্গে কথা বলতে পেরে, মাননীয় লিডার। আমার যেটা কথা ছিল যে আমাদের কুড়িগ্রামবাসী তথা এই কুড়িগ্রাম লালমনিরহাট অঞ্চলের মানুষের নদী সমস্যা, এখানে আমাদের একটা অনেক আন্দোলন হয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে, সেটার বাস্তবায়ন এবং কুড়িগ্রামের প্রতিটি নদী খনন সহ সেই শাসন, যেটা করলে আমাদের এই কুড়িগ্রামের মানুষের মানে সর্বাত্মক সহযোগিতা হবে। আমাদের যে সমস্যা, দরিদ্রপীড়িত আমাদের মঙ্গা কবলিত মানুষ, এই মানুষগুলো এই প্রতি বৎসর যে সমস্যায় ভোগে, নদী ভাঙন এবং বন্যার কারণে সর্বস্ব হারায়। আমার মনে হয় নদী শাসন এবং তিস্তা মহাপরিকল্পনার মতন কাজ যদি বাস্তবায়িত হয়, তাহলে আমি এই ব্যাপারে আপনার সুপরামর্শ আশা করছি। ধন্যবাদ। আহ, আপনার প্রশ্ন যদি এটা হয়ে থাকে, দেখুন, আহ, আমরা এখন একটা মানে পত্র পত্রিকা খুললে, রেডিও টিভি খুললেই একটি জিনিস দেখতে পাই, সংস্কার সংস্কার। মানে সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত সংস্কার, যেটি নিয়ে কম বেশি আমরা এখানে আলাপ করছি, আমাদের 31 দফা যে এটি সংস্কারই। কিন্তু এই সংস্কার শুরু কিন্তু করেছে বিএনপি, শুরু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি যে খাল খননের কথা বললেন, এটিও একটি বিরাট সংস্কার কৃষির জন্য। তো আমাদের কৃষির জন্য, এবং আমরা দেখেছি সেই সময় শহীদ জিয়া যখন খাল খনন শুরু করেন, তখন খাল খননের মাধ্যমে যেভাবে উনি খালগুলোকে পুনর্জীবিত করেছিলেন, ঠিক তার ফলে যেটা হয়েছিল, বন্যার প্রকোপ কমে গিয়েছিল, কৃষি উৎপাদন বেড়ে গিয়েছিল, কারণ কৃষক পানি পেতে, কৃষকের ফসল সময় মতন পানি পাচ্ছিল। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে যে শুকনো মৌসুমে কৃষক পানি ব্যবহার করতে পেরেছে। বিরাট একটি বড় সংস্কার ছিল সেটি, কৃষি ক্ষেত্রে বলুন, সামগ্রিকভাবে দেশের অর্থনীতির ক্ষেত্রে বলুন। এই যে আপনি তিস্তার যেটি কথা বললেন, আপনার নিশ্চয়ই মনে থাকার তো ভুলে যাবার কোনো কারণ নেই, খুব সম্ভব আপনিও সেখানে ছিলেন। কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে লালমনিরহাটে আমাদের যে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন দুলু সাহেব, উনি বিশাল একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন, 2 দিন ব্যাপী একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন। আমি ওখানে আমার বক্তব্য উপস্থাপন করেছি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, যারা এই দেশের পক্ষের শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি। এরকম বহু মানুষ সেখানে বক্তব্য রেখেছেন। কেন? এই যে তিস্তা নিয়ে আমরা দেখেছি বহু রাজনীতি হয়েছে, বাট বিএনপির তিস্তা নিয়ে সবচেয়ে বড় হচ্ছে সেই রাজনীতি, যেই রাজনীতিটা করলে এই দেশের মানুষ কষ্ট লাঘব হবে, এই এলাকার মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে, এই এলাকার কৃষক সামগ্রিকভাবে প্রায় 3 কোটি মানুষকে এই নদীর আহ, নদীর ভয়াবহতা বা উপকারিতা ছুঁয়ে যায়। সেই 3 কোটি, কম বেশি 3 কোটি মানুষ উপকৃত হবে, এটি হচ্ছে খাল খনন কর্মসূচি। যে কোনো মূল্যে আমরা আগামী দিনে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাল্লাহ খাল খনন কর্মসূচি যে কোনো মূল্যে আমরা শুরু করতে হবে আমাদেরকে। এটি আমাদের অন্যতম একটা প্রায়োরিটি প্রজেক্ট বলেন বা প্রায়োরিটি, আমাদের এটা। একই সাথে নদী শাসন বা নদী খনন, এটি আমাদেরকে করতে হবে, বিভিন্ন কারণেই করতে হবে। আপনার এলাকায় আপনি যে বললেন কেন করতে হবে, এখানকার মানুষের সমস্যা, পানির সমস্যা, হয় কখনো বেশি পানি, হয় কখনো কম পানি, পানির সমস্যা, এটিকে আমাদের একটি নিয়ন্ত্রণে আনতে হবে, যাতে বন্যার ভয়াবহ থেকে আমরা এলাকার মানুষকে রক্ষা করতে পারি। আবার আমাদেরকে এটি করতে হবে যাতে কৃষক সময় মতন পানির সুবিধা পায়। আবার আমাদেরকে এটি করতে হবে যাতে আমরা পানিটাকে ধরে রাখতে পারি, শুষ্ক মৌসুমে আমরা পানিটাকে ব্যবহার করতে পারি, পানিটা যাতে বন্যা হলো হলো কয়দিন, 7 দিন, 10 দিন, 15 দিন থাকলো, আবার চলে গেল সমুদ্রের পানিটা, এটি যাতে না হয়। প্রকৃতির এই সম্পদটাকে আমরা অর্গানাইজ ভাবে যাতে কাজে ধরে রাখতে পারি।
কাজে নদী শাসন বা খাল খনন এটি আমাদের অন্যতম প্রায়োরিটি একটি পরিকল্পনা। দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি আমরা যদি এই কাজগুলো সারা বাংলাদেশে, শুধু এই অঞ্চলে না, সারা বাংলাদেশে যেখানে যেখানে যত খাল আছে সেগুলোকে পুনরুদ্ধার করা, সেগুলোকে আবার চলমান করা, সেগুলোকে আবার খালগুলোর মধ্যে পানির স্রোত নিয়ে আসা, অর্থাৎ একটি খাল খালের মতন যাবে। এবং শুধু যে কৃষির জন্য উপকারিতা হয় তা না, আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রামের ছেলে আপনি, আহ, খালগুলোকে যদি আমরা জীবিত করতে পারি, আবার খালগুলোতে যদি পানি থাকে, গ্রামের বহু জায়গা আছে যেখানে পানির একটু কষ্ট থাকে, দৈনন্দিন ব্যবহারের পানিও কষ্ট থাকে, কিন্তু খালের মধ্যে যদি পানি থাকে তখন ওই এলাকার মানুষদেরকে পানির জন্য কষ্ট অনেক কম করতে হয়। কাজে এটিও একটি সবচেয়ে বড়, মানুষকে খাবার পানি হোক বা ব্যবহারের পানি হোক, মিনিমাম কাছাকাছি সুবিধাও যদি পৌঁছে দিতে হয়, সেজন্য আমাদেরকে খালগুলো খনন করা প্রয়োজন। টুটুল, আপনি কি কম বেশি আপনার উত্তর পেয়েছেন? মিস্টার টুটুল। মাইকটা দাও না টুটুল। টোটাল আচ্ছা, মাইক না থাকলে হাত তুলেন, আমি দেখতে পাচ্ছি আপনাকে, হাত তুলে বলেন যদি আপনি স্যাটিসফাইড থাকেন হাত তুলেন। ধন্যবাদ স্যার, আমি আমার উত্তর পেয়েছি এবং ধন্যবাদ। আশা করছি ভালো কিছুই হবে আমাদের। মাইকটা দেন, সামনে দেন। আর যখন খাল খনন হবে কুড়িগ্রামের দিকে, খাল খননে যদি আমি যেতে পারি, আমি যখন যাব আপনি থাকবেন আমার সাথে। ইনশাল্লাহ। এস এম আশরাফুল হক রুবেল, বিএনপি নেতা এবং সাংবাদিক। এস এম আশরাফুল হক রুবেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম অ্যাক্টিং চেয়ারম্যান, আজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার সামনে আজকে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আমি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ফেলোশিপ আমি নিয়েছি এবং সেই সাথে 31 দফা কর্মসূচি আমি গুলশান ভবনে আপনার তখনও ছিলাম। তো আজকে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে প্রযুক্তি খাতে আপনি হচ্ছেন সবচেয়ে বড় উদাহরণ, যিনি বিগত 15 বছরে স্বৈরাচারের সময় আপনি এই ভার্চুয়াল ব্যবস্থা, আপনি এর মাধ্যমে আপনি সারা বাংলাদেশের আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন এবং আপনি প্রমাণ করেছেন যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই আমাদের প্রযুক্তি ব্যবহার করেও আন্দোলন সংগ্রামকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রশ্নটা করেন প্রিয় রুবেল সাহেব। প্রিয় নেতা, আমার প্রশ্ন হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে আমাদের সারা বিশ্বের বৈশ্বিক বাজার হচ্ছে 3 ট্রিলিয়ন মার্কিন ডলারের, কিন্তু বর্তমানে বাংলাদেশে মাত্র 250 কোটি ডলারের বাজার রয়েছে। তো আমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার বিষয়ে আপনি বলেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই যে বাজারটা রয়েছে এই বাজারকে আমরা বৃদ্ধি করার জন্য আমরা কি স্কুল পর্যায়ে আমাদের এই কম্পিউটার শিক্ষা এবং বিশেষ করে বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে এই ইন্টারনেট ব্যবস্থাকে গতিশীল করতে আপনি যদি এই সংসদে আমাদের বিএনপির যদি ক্ষমতায় আসে তাহলে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কি না? রুবেল সাহেব, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখুন, পৃথিবীর আপনি নিজেই সংখ্যাটি বললেন যে এখানে কি পরিমাণ ট্রানজেকশন হয়, 3 ট্রিলিয়ন বোধহয় আপনি বলেছেন। আহ, আমার অবশ্য এই মুহূর্তে পরিষ্কার এটার সম্পর্কে ধারণা নেই, আপনি যখন বলেছেন নিশ্চয়ই আপনি জেনে শুনেই বলেছেন। আহ, আমাদের রুবেল সাহেব, ডাটা কি ঠিক আছে আপনার ডাটা? জি 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 ঠিক আছে মাননীয় চেয়ারম্যান, ডাটা। আহ, আমাদের এই মুহূর্তে আমরা ইয়াং জেনারেশন বলতে যাদেরকে বোঝাই, যাদের বয়স ধরেন আমরা যদি 18 থেকে ধরে নেই 30-এর মধ্যে, এরকম আমাদের এই এই শ্রেণী যারা ইয়াং মানুষ আছেন, তাদের মধ্যে বহু মানুষ আছে এর বাইরেও বিভিন্নভাবে ট্রেনিং করে আইটি সেক্টরে বহু মানুষ ফ্রিল্যান্সের কাজ করছেন। আচ্ছা, আহ, আমাদের অন্যতম একটি পরিকল্পনার মধ্যে যেটি আছে, আমাদেরকে যদি আহ, বেকার সমস্যার সমাধানটাকে যদি দ্রুত অ্যাড্রেস করতে হয়, তাহলে অবশ্যই এই আইটি সেক্টরে আমাদেরকে জোর দিতে হবে। এখানে বহু কাজ আছে, ছোট 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 বহু কাজ আছে, সেটা ডাটা প্রসেসিং বলেন, কল সেন্টার বলেন, ডিজাইনিং বলেন, এরকম বহু কাজ আছে যেগুলো
আমরা আমাদেরকে যেই কাজগুলোর স্কোপ তৈরি করলে আমাদের বহু ইয়াং ছেলে মেয়েদেরকে আমরা জবের একটা অবস্থা, কর্মসংস্থানের একটা অবস্থা তৈরি করে দিতে পারবো। এবং এটা যদি প্রথমত এটা আমাদেরকে আমাদের ইন্টারনেট লাইনটাকে কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপ করতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কয়েকবার বলেছি পেপাল, অর্থাৎ আমাদের এই ইয়াং যারা ছেলেমেয়েরা কাজ করছে এখন এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যারা কাজ করবে, এরা যে ইনকামটা করে সেটা দেশে নিয়ে আসা, তাদের কাছে নিয়ে আসার একটা টেকনিক্যাল বোধহয় কিছু সমস্যা রয়ে গেছে এখনো, এখন এটা সমাধান করা সম্ভব হয়নি। এটা পেপালের মাধ্যমে যদি পেপালকে বাংলাদেশে নিয়ে আসা যায় তাহলে সাথে সাথে এই জিনিসটার সমাধান করা সম্ভব হবে। আমাদের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে এই সমস্যার সমাধানটা করা, পেপালের এই সমস্যার সমাধানটা করা, এটি আমাদের অন্যতম লক্ষ্য। এটি গেল এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যারা করছেন করছেন, কিন্তু এক্ষেত্রে আমরা প্রথমে হয়তো আমরা সব জায়গায় পারবো না, আমরা বড় বড় কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা করার চেষ্টা করব, যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা, যে বেসিক কতগুলো ট্রেনিং হলে আপনি একটা ছেলে বা একটা মেয়ে বেসিক কিছু ট্রেনিং পেলে, ডিজাইনিং সহ আপনার ডাটা প্রসেসিং এর কিছু ট্রেনিং পেলে, তাহলে সে নিজে থেকেই কাজটা শুরু করতে পারবে, একটি পিসি বা একটি ল্যাপটপ নিয়ে সে কাজটা শুরু করতে পারবে। এই স্কোপটা তাদের জন্য তৈরি করা, মোটামুটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু ট্রেনিং সেন্টার তৈরি করা সরকারের পক্ষ থেকে, সো দ্যাট সেখানে যারা আগ্রহী হবে তারা সেখানে আসতে পারবে, ট্রেনিংটা নিতে পারবে এবং যাতে সে কাজটা করতে পারে। অর্থাৎ অন অ্যান এভারেজ আমাদের একটা টার্গেট আছে যে আমরা যত দ্রুত সম্ভব যত বেশি সংখ্যক ইয়াং জেনারেশনের মানুষকে, ইয়াং শুধু না, যাদের ক্যাপাসিটি আছে যারা পারবেন, মানে মাসে ধরেন মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা মিনিমাম একটা তার ইনকামের ব্যবস্থা করে দেওয়া ফ্রম দি আইটি সেক্টর, এটি একটি আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। পেয়েছেন রুবেল আপনার? মোটামুটি আপনি রাশেদুল ইসলাম কাজল। জি জি, আপনাকে ধন্যবাদ। রাশেদুল ইসলাম কাজল। রাশেদুল ইসলাম কাজল, সদস্য সচিব, কুড়িগ্রাম পৌর যুব দল। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি একটা প্রশ্ন করছিলাম, দেওয়ার বিএনপি জন্য। নির্বাচিত হলে বেকারত্ব কিভাবে নিরসন করা হবে? কারণ আমাদের মহাসচিব স্যার 2 দিন আগে বা 3 দিন আগে বলছিল 1 কোটি লোকের বেকারত্ব, 1 কোটি লোকের চাকরি বেকারত্ব দূর করানো সম্ভব, আমরা সেটা করব। এটা কিভাবে সম্ভব? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের কাছে আমার এটা প্রশ্ন। আচ্ছা কাজল, একটা এই প্রশ্নের কিছুটা উত্তর আমি আগের রুবেলের প্রশ্নের জবাবে বলেছি। সেখানে নিশ্চয়ই আপনি শুনেন নাই বোধহয়, শুনলে হয়তো, যাই হোক কিছুটা ওখান থেকে পেয়েছেন। আপনার অনেকগুলো সেক্টর আছে, অনেক সেক্টর আছে যেখানে বহু মানুষের কর্মসংস্থান করা সম্ভব হবে। একটি সেক্টরের কথা আমি বলেছি। আপনি যদি খেয়াল করে থাকেন, একদম প্রথম যে প্রশ্নটার উত্তর ছিল শিক্ষার ব্যাপারে, সেখানে কিন্তু আমি কতগুলো সাবজেক্ট বলেছি। যেমন ধরেন আমি ওখানে বলেছি যে ধরেন 5টা ভাষা, আহ, ইংরেজি ধরেন, ফ্রেঞ্চ ধরেন, জার্মান ধরেন, অ্যারাবিক ধরেন, তারপরে ম্যান্ডারিন ধরেন, 5টা ভাষা। এখন এই 5টা ভাষায় যদি আপনি শিক্ষক, প্রাইমারি বাচ্চাদেরকে শেখানোর জন্য বা সেকেন্ডারি বাচ্চাদেরকে এই ভাষাগুলো শেখানোর জন্য যদি আপনি শিক্ষক নেন, আপনি যদি এক একটা ভাষার জন্য মিনিমাম 10,000 শিক্ষকও সরকার অ্যাপয়েন্ট করে, তাহলে আপনার 5-10-50,000 শিক্ষক কিন্তু এখানেই আপনি নিয়োগ দিচ্ছেন। এবং এই সকল শিক্ষক কিন্তু আপনার মতন ইয়াং ছেলেমেয়েরাই হবে, কিন্তু আপনার মতন ইয়াং ছেলেমেয়েরাই, যাদেরকে একটি ভাষা সাধারণত 3 মাসের মধ্যে একটি ভাষা শেখা যায়, 3 থেকে 4 মাসের মধ্যে আপনি ভাষা শিখতে পারেন, যেটি পরিকল্পনার অংশ যে আমরা এরকম আপনার মতন ইয়াং যারা আছে, যাদের সেই স্কোপ আছে, স্ক্রুটিনির মাধ্যমে তাদেরকে আমরা ভাষাগুলো শিক্ষা দেবো, শিক্ষা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিব আমরা। এটা গেল শিক্ষার ক্ষেত্রে একটা শুধু ভাষা। তারপরে আমি কি বলেছি? আমি বলেছি যে আপনার এক একটা বাচ্চাকে আমরা শিখাবো ধরেন খেলাধুলা। আপনি যদি 5টা খেলার আইটেম রাখেন, আপনি যদি ফুটবল রাখেন, আপনি যদি মেয়েদের জন্য হ্যান্ডবলের শিক্ষক রাখেন, আপনি যদি ফুটবলের ক্রিকেটের টিচার রাখেন,